বর্ষাকালের এক সকালে সুন্দরবনের মাছের বাজারে বিমল আর হারান মাছ নিয়ে বসে আছে। বিমলের কাছে অল্প ছোট ইলিশ মাছ আছে, আর মহেশের কাছে অনেকগুলো বড় বড় ইলিশ মাছ আছে। এক খরিদ্দার বিমলের কাছে এলো। কি হে বিমল, এমন বর্ষাতেও মাত্র কয়েকটা ছোট ইলিশ মাছ নিয়ে বসে আছো? বড় ইলিশ নেই কেন? না বাবু, এই মাছই পাইছি, মাত্র 400 টাকা কেজি, একদম টাটকা মাছ আছে। মাছগুলো তো আমার পছন্দ হচ্ছে না। গিন্নি বড় মাছ নিয়ে যেতে বলেছে, বুঝলি? আরে আসুন দাদা, নিয়ে যান বড় বড় টাটকা ইলিশ। এমন মাছ না নিলে পরে আফসোস করতে হবে। আসুন আসুন, নিয়ে যান। কত করে দাম রেখেছো? আরে মাত্র 1500 টাকা বাবু। এমন মাছ আপনি সারা বাজারে খুঁজলেও পাবেন না। দামটা বড্ড বেশি বলছো, একটু কম করো ভাই। আরে বাবু, ভালো জিনিস খেতে হলে তো একটু পকেট হালকা করতেই হবে। আর যদি দম না থাকে তাহলে কেটে পড়ুন, দাম কমানো যাবে না। ও, কমবে না? কিন্তু ইলিশগুলো দেখে তো লোভ হচ্ছে। ওই ওই মাছটা ওজন করো তো দেখি। ইলিশগুলো একদম ছোট দেখছি, তা কত করে দিচ্ছ ভাই? মাত্র 400 টাকা বাবু। বলো কি, এত ছোট ছোট মাছের এত দাম? 200 টাকা করে নাও। না বাবু, এত কমে দিলে আমার লোকসান হয়ে যাবে। নতুন জাল কিনছি, সেই টাকাও এখনো শোধ করি নাই, সেগুলোও শোধ করতে হবে। 200-র বেশি 1 টাকাও দেবো না, দিলে দাও, নইলে চললাম। কম দামেই বিক্রি করতে হবে দেখছি, নাইলে তো সব মাছ পইরেই থাকবে। ঠিক আছে বাবু, তাহলে ওই দামেই নেন। মন খারাপ করে বিমল বাড়ি ফিরে আসে। অঙ্কিতা উঠোনে খেলছিল আর শিখা রান্না করছিল। এমন সময় অঙ্কিতা তার বাবাকে দেখে দৌড়ে যায় তার কাছে। বাবা, ও বাবা, আমার জন্য পেয়ারা এনেছো? আর ওই পুতুলটা? না রে মা, আজ তো আনতে পারি নাই, কাল ঠিক নিয়ে আসুন। তুমি তুমি তো আনবে বলেছিলে। আজ বুঝি তেমন লাভ হয়নি? লাভ হবে কি কইরে, ভালো মাছ তো তুলতেই পারি না। নদীতে যেইখানে বড় বড় ভালো ভালো মাছ পাওয়া যায়, সেইখানে তো হারান্দা জাল ফেলায় রাখে, আমারে জাল ফেলতেই দেয় না। তুমি তাহলে মহেশদাকে বলো, নদীর যে দিকটা বড় মাছ থাকে সেই দিকের কিছুটা তোমাকে ছেড়ে দিতে। কাল একবার বইলে দেহি, জানি না হারান্দা রাজি হবে কি না। নদীর অনেকটা জায়গা জুড়ে জাল ফেলে বসে আছে হারান, আর দূরে বসে বসে বিমল সেটা দেখছে। এমন সময় বিমলের মনে হলো, আজও ভালো মাছ উঠতেছে না, যাই হারান্দারে গিয়ে বলি। হারান্দা, তোমার পাশে কিছুটা জায়গা আমারে ছেড়ে দেবে? আসলে নদীর ওই পারে তেমন বড় ইলিশ ওঠে না, এইখানে ভালো বড় বড় ইলিশ ওঠে। বাহ, বড় আবদার দেখছি তোর। নদীর এই জায়গাটা আমি তোকে ছাড়তে যাব কেন রে? নদী তো সবার হারান্দা, এইখান থেকে মাছ ওঠানোর অধিকার তো আমারও আছে। কি বললি? তোর এত সাহস? এত বড় বড় কথা বলছিস, আবার অধিকারও দেখাচ্ছিস তুই? দাঁড়া, তোর মাছ ধরা আমি বন্ধ করে দেব। হারান রেগে গিয়ে তার পাশ থেকে একটা কাটারি নিয়ে ছুটে গেল আর বিমলের জালটা ছিঁড়ে ফেলল। এ তুমি কি করলা হারান্দা? দেখি তুই এবার কেমন করে মাছ ধরিস। আর শোন, নদীর এদিকের একটু জায়গা আমি তোর জন্য ছাড়বো না। যা এবার এখান থেকে। হে ভগবান, এইবার আমি কি করব? একজন ফকির বাবা বুড়ো বটতলায় এসেছে শুনেছি। আজ যাব একবার ওই ফকির বাবার কাছে, মন্ত্র পড়ে দিতে বলবো আমার জালে, যাতে নদীর সব মাছ আমার জালেই ওঠে। বিমল যাতে একটা ইলিশ ধরতে না পারে। আমার সমান মাছ ধরতে যাওয়ার শখ ওর আমি ঘুচিয়ে দেব, বলে কিনা অধিকার। বুড়ো বটতলায় ফকির বাবা বসে আছেন। হারান জাল নিয়ে সেখানে উপস্থিত হয়। কি পা করুন বাবা? কি চাস বল? আমার এই জালটা একটু মন্ত্র পড়ে দিন বাবা, যাতে এই নদীর সব ইলিশ মাছ আমার জালেই ওঠে।
সব মাছ তুলে তুই কি করবি রে বেটা? বাবা, আমি এগুলোকে অনেক দামে বিক্রি করে অনেক টাকা লাভ করব। বেশ, তবে একটা কথা মনে রাখিস, জীবনে কারোর কোনো ক্ষতি করবি না, তাহলে কিন্তু আমার মন্ত্র আর কাজ করবে না, আর তুই ভীষণ কঠিন একটা শাস্তি পাবি। আচ্ছা বাবা। যা, নিয়ে যা, তোর জালেই সব মাছ উঠবে, তবে আমার কথাটা মনে রাখিস। হারান নদীতে জাল ফেলছে, আর ওইদিকে বিমল তার ছেঁড়া ফাটা জাল দিয়েই মাছ ধরার চেষ্টা করছে। আরে বাহ, এ তো সব বড় বড় ইলিশগুলো আমার জালেই পড়ছে। ফকির বাবার মন্ত্রে কাজ হয়েছে দেখছি। ছেঁড়া জালে যে মাছই উঠতেছে না, মাত্র এই কয়টা ছোট মাছ, এইগুলো বিক্রি করে তো মহাজনের টাকাও শোধ করতে পারুম না। হে ভগবান, খাবো কি? সেদিন দুপুরে বাজারে 2 ঝুড়ি ইলিশ মাছ নিয়ে বসেছে হারান। বিমল কয়েকটা ছোট ছোট মাছ নিয়ে বসে আছে। খরিদ্দার বিমলের দোকানের সামনে এলো। কই হে বিমল, ইলিশ তোলনি? না বাবু, এই কয়টা কুচো মাছই পাইছি, 100 টাকায় নিয়ে যান। না বিমল, এই সময়টা তো ইলিশ খাওয়ার, ইলিশ কিনতেই এসেছি বাজারে। ওই তো হারানের দোকানে অনেক ইলিশ আছে, ওখানেই যাই। ইলিশ যদি খেতে চাও টাকা ফেলে নিয়ে যাও। হারানের ইলিশ টাটকা তাজা, খেতে লাগে বড়ই মজা। ভালো মাছের ভালো দাম, যে খাবে করবে সুনাম। সব মানুষ আজ হারানদার দোকানেই ভিড় করছে, আমার এই ছোট মাছ কি আর কেউ কিনবে? কত করে দিচ্ছ ছোট মাছ? 100 টাকা বাবু। অনেক দাম বলছো, 50 টাকায় দিলে নেব। ঠিক আছে বাবু, তাই দিন। আজও বিমল মনমরা হয়ে বাড়ি ফিরে আসে। সে বাড়ি ফিরে দেখে অঙ্কিতাকে কোলে নিয়ে শিখা বসে আছে। কি হইল বউ, রান্না বসাও নাই? ঘরে যে কিছুই নেই, আমি ভাবলাম তুমি বাজার করে আনবে। আজ মাছ তেমন পাই নাই, অল্প যা পাইছিলাম সেইগুলোর বিক্রির টাকাও মহাজনরে দিয়ে আইছি। কিন্তু কি রান্না করব তবে? মেয়েটারও শরীর খুব খারাপ, কি হয়েছে ওর? খুব জ্বর। শুয়ে থাক, আর কি করব, আমারে অল্প কয়টা মুড়ি আর জল দাও। সেদিন রাতে বিমল তার ঘরের সামনে বারান্দায় বসেছিল। এমন সময় শিখা এলো। শুনছো, মেয়েটার খুব জ্বর বেড়েছে, ডাক্তারবাবুকে একবার নিয়ে এসো, একটিবার নিয়ে এসো ডাক্তারবাবুকে। টাকা ছাড়া কি ডাক্তার আসবে? দেখি কি করি। অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, আর নদীর ধারে একটি গাছের নিচে বসে বিমল কান্না করছে। হে নদীমা, আমারে তুমি কৃপা করো, আজ আমি খাবার কেনার টাকাও জোগাড় করতে পারি নাই। মেয়েটার অসুখ, ডাক্তার ডাকারও টাকা নাই আমার। আমি শেষ একবার জাল ফেলুম মাছ ধরার জন্যে, তুমি আমার কষ্ট দূর করে দাও মা। ছেঁড়া জালটা নদীতে ফেলল বিমল। একটা বিশাল আকার রূপালী মাছ ধরা পড়ল সেই জালে। ভগবান আমার কথা শুনছে, এই জন্য আমারে একটা রূপলি মাছ দিছে। এইটারে বাজারে বিক্রি করে আমি আমার মেয়ের জন্য ওষুধ কিনতে পারবো। আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। এ কি, এই দেখি রূপলি মাছ কথা কয়। আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। এমনিতেই আমি কয়দিন ধরে মাছ পাইতেছি না, তারপর যদি তোমারে আমি ছাইড়ে দিই, আমি টাকা কোত্থেকে পামু? আমার মেয়েটা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, ওদের খাইতেও দিতে পারতেছি না। মেয়ের জন্য ওষুধও নিয়ে যাওয়া দরকার। আমি ওই নীলনগরের রাজকন্যা, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে অনেক মাছ ধরতে সাহায্য করব, কথা দিচ্ছি। আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা বেশ, যাও তুমি। পরের দিন সকালবেলা বাজারে অনেক বড় বড় ইলিশ মাছ নিয়ে বসে আছে বিমল, আর অল্প কয়েকটা মাছ নিয়ে বসে আছে হারান। রূপলি মাছের আশীর্বাদে
অনেক বড় বড় কয়টা ইলিশ মাছ পাইছি। এই মাছ বেচে মেয়েটার জন্য কয়টা ওষুধ কিনে নিয়ে যাম। বাহ, আজ দেখছি বেশ বড় বড় মাছ এনেছো বিমল। এত বড় টাটকা মাছ মাত্র 500 টাকায়? হ্যাঁ বাবু, বেশি লাভ আমি চাই না। আপনারা মনের স্বাদ মিটায়া ইলিশ খান, তাতেই আমার আনন্দ। সবাই ওই বিমলের দোকান থেকেই মাছ কিনছে দেখছি। না, দামটা একটু কম করে দেখি আমার মাছগুলো বিক্রি হয় কি না। আরে ইলিশ নিয়ে যান, সেরা সেরা ইলিশ মাছ, মাত্র 800 টাকা কেজি। মহেশ খুব খারাপ ব্যবহার করে, দামও বেশি নেয়। আজ আর ওর দোকানে যাব না। ঠিক বলেছেন দাদা। বিমল, তুমি ওই দুটো মাছ ওজন করো তো ভাই। না, আমার ইলিশগুলো বিক্রি হচ্ছে না, সব ওই বিমলের জন্য। কিন্তু ও এত ভালো ভালো মাছগুলো পেলো কি করে? নিশ্চয়ই ওর ছেঁড়া জালটাও ফকির বাবার কাছে নিয়ে গেছিল, মন্ত্র পড়িয়ে এনেছে। হ্যাঁ, আজ রাতেই ওর জালটা চুরি করব আমি, তাহলেই আমি পেয়ে যাব সব ভালো ভালো মাছ। হা হা। জোরে জোরে বৃষ্টি পড়ছে আর নদীর ধারে ছেঁড়া জাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে হারান। বিমলের জালটা চুরি করে এনেছি, এবার আর নদীর সেরা মাছগুলো ধরতে পারবে না, সব মাছ আমিই তুলে নেব। হা 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 হা। ওরে লোভী মূর্খ, তোকে আমি সাবধান করেছিলাম। তুই যদি কারো ক্ষতি করিস তাহলে তোর জালের শক্তি নষ্ট হয়ে যাবে আর তুই পাপের শাস্তি পাবি। বিমলের জাল চুরি করে তুই পাপ করেছিস, তার সাজা এখন তুই পাবি। হারানের হাতে ধরা জালটা জড়িয়ে গেল তার গায়ে। জালটা জড়িয়ে সে নদীতে পড়ে গেল। বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। পরের দিন বাজারে অনেক বড় বড় ইলিশ মাছ নিয়ে বসে আছে বিমল। আসুন আসুন বাবু, কম দামে টাটকা ইলিশ খায়ে যান। মাছ ধরতে বড় মজা, লোভ করলেই হবে সাজা। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান সকলে মিলে। পরিষ্কার ঝকঝকে মাছ 180 টাকা কেজি। নিয়ে যান, বাড়ির সকলের জন্য নিয়ে যান। কিরে অকর্মার ঢেকি, তুইও না হয় একটু চেঁচিয়ে বল, না হলে খদ্দেরগুলো দোকানে আসবে কি করে? বাবার চাপে পড়ে পিন্টু বলে, আরে নিয়ে যান রুই কাতলা, মাত্র 180 টাকায়। দূর, এই এত গরমে মানুষ এমনিতেই কিছু খেতে চাইছে না, তার উপর আবার এত দাম দিয়ে মাছ খাবে। না, দেখছি এবার আমাকেই কিছু একটা করতে হবে। হঠাৎ পিন্টু ভাবুক হয়ে কি যেন চিন্তা করতে লাগলো। তারপর ও বাবাকে বলল, বাবা, তুমি তো অনেক দিন ধরে এই ব্যবসাটা করছো, কাল থেকে না হয় আমি ব্যবসাটা করি আর তুমি একটু বিশ্রাম নাও। কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি তোর? ব্যবসা কিভাবে করতে হয় জানিস তুই? আচ্ছা ঠিক আছে, দেখি না আমি একদিন ব্যবসাটা করে, যদি তোমার থেকে একটু বেশি লাভ করতে পারি। কি তুই আমার থেকে বেশি লাভ করে দেখাবি? ঠিক আছে, তাহলে কাল থেকে তুই একাই আসিস দোকানে, আর তোর সাথে থাকবে মদন। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বেচাকেনা শেষ করে বাবা ও কাজের লোক মদন দুজনই বাড়ি চলে যায়। কিন্তু পিন্টু বাড়ি না গিয়ে পরের গ্রামে একটা ওষুধের দোকানে গেল। ও ওষুধের দোকানে গিয়ে ওষুধওয়ালাকে কিছু টাকা দিয়ে কতগুলো ওষুধের শিশি সঙ্গে করে নিয়ে বাড়ি চলে এলো। পরের দিন সকাল হতে না হতেই পিন্টু ও কাজের লোক মদন দোকানে এসে হাজির। অন্যদিকে রতন তার ছোট্ট গাড়িতে কিছু মাছ নিয়ে পিন্টুর দোকানের সামনে একটা গাছের কাছে এসে দাঁড়ায়। আমার প্রিয় গ্রামবাসীরা, আসুন আসুন, আমার কাছে আসুন, একদম তাজা তাজা রুই কাতলা নিয়ে যান, মাত্র 180 টাকা কেজি। নিয়ে যান, তাজা তাজা মাছ নিয়ে যান। আরে এই বেটা কে রে মদন, আমার দোকানের সামনে দাঁড়িয়ে মাছ মাছ চেল্লাচ্ছে? তাই তো, এইটা কে বলেন তো বাবু? আরে মদনা, আমি যদি জানতাম তাহলে কি আর তোকে জিজ্ঞেস করতাম? পাগল কোথাকার। ও, এইবার বুঝতে পারছি, ওই বেটা তো রতন। রতন? সে আবার কে রে? আজ্ঞে বাবু, ও একজন কাঠুরে, আমাদের পাশের গ্রামেই তো থাকে।
তা ও কি আর জায়গা পেল না? এই আমার দোকানের সামনে এসেই ওকে মাছ বিক্রি করতে হলো। দাঁড়া বেটা রতন, তোর মজা দেখাচ্ছি। এই না বলে পিন্টু তাড়াতাড়ি ওষুধের দোকান থেকে আনা ওষুধটা তার মাছের ওপর ছিটিয়ে দেয়। এর ফলে তক্ষুনি মাছগুলোর সাইজ দ্বিগুণ হয়ে যায়। তারপর পিন্টু বলতে শুরু করে, আরে কোথায় গেলেন গ্রামবাসী? তাড়াতাড়ি চলে আসুন আমার দোকানে আর নিয়ে যান একদম সস্তার মাল বস্তায়। এত কম দামের মাছ আপনি আর কোথাও পাবেন না। যে কোনো মাছ নিয়ে যান, মাত্র 100 টাকা কেজি। 100 টাকা, 100 টাকা, 100 টাকা, একদম তাজা মাছ 100 টাকা কেজি। গ্রামবাসীরা যেই না পিন্টুর মুখে মাছের এমন কম দাম শুনল, তক্ষুনি রতনের দোকানের দিকে যেতে থাকা গ্রামবাসীরা সোজা চলে আসে পিন্টুর দোকানের দিকে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পিন্টুর সমস্ত মাছ বিক্রি হয়ে যায় আর পিন্টু প্রচুর লাভ করে। হিরে রতন, কেমন দিলাম বল? পুরো এক ঢিলে 2 পাখি। ওদিকে রতনের একটাও মাছ বিক্রি হলো না, আর এদিকে আমার এতগুলো টাকা লাভ হয়ে গেল। কিন্তু বাবু, এইভাবে গ্রামবাসীদের ঠকানোটা কি ঠিক হবে? এই ওষুধ দেওয়া মাছ খায় যদি গ্রামবাসীদের কোনো রোগ হয়ে যায়? ও রোগ হলে হবে, তাতে আমার কি? আমার চাই লাভ। আমি আমার বাবাকে দেখিয়ে দিতে চাই যে আমি তার থেকে বেশি লাভে মাছ বিক্রি করতে পারি। তবুও ওষুধ দিয়ে মাছ খাওয়ানোটা কি উচিত? আরে মদনা, নিজে বাঁচলে বাপের নাম। এই নে, তুই এই 50 টাকা রাখ। আর এই মাছে ওষুধ দেবার ব্যাপারটা কাউকে বলিস না। এই বলে পিন্টু ও মদন দুজনেই বাড়ি চলে আসে। বাড়িতে এসেই এত টাকা লাভ দেখে পিন্টুর বাবা ও মা খুব খুশি হয়। অন্যদিকে রতনের 180 টাকা দামের মাছ কোনো গ্রামবাসী কিনল না। ও রতনের সব মাছ নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়েছিল, তবুও আজ তার একটা মাছও বিক্রি হলো না। মনের দুঃখে রতন তার গাড়িটা নিয়ে বাড়ির দিকে ফিরতে লাগলো। জানো ঠাকুমা, আজ আমার একটা মাছও বিক্রি হয়নি। সব মাছ নষ্ট হয়ে গেছে। এর জন্য আমার 2000 টাকা লস হয়ে গেল আজ। কেন রে দাদু ভাই, আজ তোর কোনো মাছ বিক্রি হয়নি? জানো, আজ আমি আর পিন্টুদা একই মহাজনের কাছ থেকে মাছ কিনে আনি। তাহলে পিন্টুদা কিভাবে এত কম দামে মাছ বিক্রি করছে আর এত লাভ করছে? আমি শুধু এটা বুঝতে পারছি না যে পিন্টুদা কেনা দামের থেকেও এত কম দামে কিভাবে মাছ বিক্রি করছে। দেখ দাদু ভাই, এটা ব্যবসা, আর ব্যবসায় লাভ লস তো হবেই। বল, এই নিয়ে তুই ভেঙে পড়িস না, আর মন খারাপ করতে হবে না। যা, খেয়ে নিয়ে শুয়ে পড়। যা হবে তা ভালোই হবে, অত চিন্তা করিস না তো। না, এবার আমিও কাল মাছের দাম কমিয়ে মাছ বিক্রি করব। তাতে যদি আমার লাভ কমও হয় হবে, কিছু খরিদ্দার তো আমার দোকানে আসবে। হ্যাঁ, কাল আমাকে এটাই করতে হবে। এভাবেই রাত পেরিয়ে সকাল হলো। আগের দিনের মতোই পিন্টু তার দোকানে এসে হাজির হলো, আর অন্যদিকে রতন তার ঠেলাগাড়ি নিয়ে ব্যবসা করতে চলে আসে। আসুন আসুন গ্রামবাসীরা, তাড়াতাড়ি আসুন আর নিয়ে যান তাজা তাজা রুই কাতলা, মাত্র 100 টাকা কেজি। হ্যাঁ, যা মাছ নেবেন সব 100 টাকা কেজি। তাই আর দেরি করবেন না, চলে আসুন সবাই। আরে, এইটা কি শুনলাম বাবু? আপনিও কি শুনলেন? ওই রতন 100 টাকা দিয়ে মাছ বিক্রি করে? হ্যাঁ, শুনলাম। রতন আমায় দেখে আমার মতনই মাছের দাম কমিয়ে মাছ বিক্রি করছে। দাঁড়া বেটা রতন, তোর মাছ বিক্রি করা বের করছি। পিন্টু তাড়াতাড়ি তার সমস্ত মাছে ওষুধ ছিটিয়ে দিয়ে বলতে শুরু করলো, কোথায় গেলে আমার গ্রামবাসীগণ? তাড়াতাড়ি চলে এসো আমার কাছে আর নিয়ে যাও রুই কাতলা ইলিশ, মাত্র 70 টাকা কেজি। নিয়ে যাও সবাই, নিয়ে যাও। এই কথা শুনে গ্রামের মানুষজন রতনের দোকান ছেড়ে চলে যায় পিন্টুর দোকানে। দে বাবা পিন্টু, দে দেখি একটা বড় সাইজের কাতলা। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নে টাকা। দে তো ভাই পিন্টু, 1 কেজির মতন একটা ইলিশ দে। এভাবেই পিন্টু তার ওষুধ দেওয়া মাছ বিক্রি করতে থাকে ও গ্রামের মানুষজন অজান্তেই সেই সমস্ত মাছগুলো কিনে নিয়ে খেতে থাকে এবং পিন্টু প্রচুর লাভ করতে থাকে। অন্যদিকে
বেচারা রতন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজও তার একটা মাছও বিক্রি হয় না। তাই শেষমেশ সে তার ঠেলাগাড়ি নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। হে ওপরওয়ালা, আমি আর বাড়ি গিয়ে কি করব? এই দুদিন ধরে যা লস আমার হয়েছে, আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। ঠাকুমাকে আমি কি মুখ দেখাবো? এই বলে রতন মনের দুঃখে তার ঠেলাগাড়িটা সরিয়ে পাশের একটা আম গাছের নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর রতন ঘুমিয়ে পড়ল। ঠিক এমন সময় রাস্তার পাশ দিয়ে এক সাধু বাবা হেঁটে যাচ্ছিল। রতনকে ওভাবে গাছের নিচে ঘুমিয়ে থাকতে দেখে সে রতনের কাছে যায়। বাবা, কে তুমি এভাবে গাছের নিচে বসে আছো? বাবা, ও বাবা, একটু উঠবে? আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তোমার কাছে কি কিছু খাবার আছে? রতন তড়িমড়ি করে ঘুম থেকে উঠে পড়ে। রতন কিছুক্ষণ চিন্তা করে বলে, আচ্ছা সাধু বাবা, আমার কাছে তো কোনো খাবার নেই, কিন্তু আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই যে আম গাছ দেখছেন, এই আম গাছে অনেক পাকা পাকা আম ধরেছে। আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে আম পেড়ে দিই। আচ্ছা বাবা, তাই দুটো পেরে দাও, আমার যে বড্ড খিদে পেয়েছে। এই বলে রতন কয়েকটা আম পেড়ে সাধু বাবাকে দেয় এবং সেই আমগুলো সাধু বাবা তৃপ্তি করে খায়। আমগুলো খেয়ে অনেক তৃপ্তি পেলাম বাবা, তোমায় অনেক ধন্যবাদ। ঠিক আছে সাধু বাবা। কিন্তু বাবা, তুমি এই সন্ধেবেলায় এইরকম মনমরা হয়ে কেন বসে রয়েছো? আর বলবেন না বাবা, এর মধ্যে আমি এক গরিব কাঠুরে। আমি আমার ঠাকুমার সোনার বালা বিক্রি করে এই মাছের গাড়ি আর সরঞ্জাম কিনেছি, কিন্তু প্রতিদিন যখন মাছ নিয়ে আমি বাজারে বিক্রি করতে যাই, আমার পাশের দোকানদার আমার থেকে কম দামে মাছ বিক্রি করে সব লাভ করে নিচ্ছে। বাবা, আমি শুধু এটা বুঝতে পারছি না যে আমি আর পিন্টুদা তো একই মহাজনের কাছ থেকে মাল কিনি, তাও আবার একই দামে। তাহলে পিন্টুদা কেনা দামের থেকেও হাফ দামে মাছ বিক্রি করে এত লাভ করছে কিভাবে? ও, এই ব্যাপার, বুঝেছি রে, বুঝেছি, তোকে আর বলতে হবে না। এই নে, এটা রাখ। এই বলে সাধু বাবা একটা জলের পাত্র রতনকে দেয়। সাধু বাবা, এই জলের পাত্রটা দিয়ে আমি কি করব? যখন তুমি তোমার মাছ নিয়ে বাজারে আসবে, ঠিক তার আগে এই মন্ত্রপ্রুত জল ওই মাছের ওপর ছিটিয়ে দেবে। দেখবে তোমার ওই মাছ সাইজে আর ওজনে 3 গুণ হয়ে গেছে। কিন্তু বাবা, একটা কথা মাথায় রাখবে, এই জল একবারের বেশি 2 বার কিন্তু তোমার মাছের ওপর ছড়াবে না, না হলে হিতে বিপরীত হয়ে যাবে। এই কথাটা মনে রেখো। তাহলে এবার আমি চলি। ঠিক আছে সাধু বাবা। এই বলে সাধু বাবা চলে গেল এবং রতনও ধীরে ধীরে তার গাড়ি নিয়ে বাড়ি ফিরতে লাগলো। না, এবার তো বাজারে মাছ নিয়ে যেতেই হবে। যাই, সাধু বাবার দেওয়া মন্ত্রপুত জলটা মাছের ওপর ছড়িয়ে দিই। মন্ত্রপুত জলটা মাছের ওপর ছড়াতে না ছড়াতেই মাছের সাইজ বেড়ে 3 গুণ হয়ে যায়। আর এটা দেখে রতন তো অবাক। রতন তার ঠেলাগাড়ি নিয়ে বাজারের দিকে চলল। অন্যদিকে পিন্টু ও মদন প্রতিদিনের মতনই দোকানে এসে উপস্থিত। আর এমন সময় রতনও বাজারে এসে পৌঁছায়। কোথায় গেলে আমার প্রিয় গ্রামবাসীগণ? তাড়াতাড়ি চলে আসো আমার কাছে আর নিয়ে যাও রুই কাতলা ইলিশ, মাত্র 100 টাকা কেজি। তাড়াতাড়ি নিয়ে যাও। পিন্টুর বলা শেষ হতে না হতেই রতন নিজের মাছের দাম বলতে শুরু করলো। আমার প্রিয় গ্রামবাসীরা, নিয়ে যান রুই কাতলা পোনা, মাত্র 50 টাকা। যা নেবেন মাত্র 50 টাকা। রতনের মুখে এমন দাম শুনে সমস্ত খরিদ্দার যারা পিন্টুর দোকানে যাচ্ছিল তারা সবাই রতনের দোকানে হাজির হলো। কিরে রতন, এত কম দামে এত বড় বড় মাছ দিচ্ছিস? দে তাহলে আমায় 1 কেজি মতো কাতলা মাছ দে। ভাই রতন,
তোমার কাছে তো বেশ বড় বড় সাইজের মাছ রয়েছে গো। আজ আমার ছেলের জন্মদিন, আমার শ্বশুর বাড়ির থেকেও অনেক লোক আসবে, তাই বড় বড় দেখে 5 কেজির মতন কাতলা মাছ দাও। হ্যাঁ দাদা, দিচ্ছি। এই করতে করতে রতনের সমস্ত মাছ কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায়। রতনের অনেক লাভ হয় এবং রতন তার ঠেলাগাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। আর অন্যদিকে আজ পিন্টুর একটা মাছও বিক্রি হয়নি। এ কি বাবু, এইটা কি হইল? রতনের এত তাড়াতাড়ি সব মাছ বিক্রি হয়ে গেল? সেটাই তো আমি বুঝতে পারছি না রে। বেটা রতনও কি আমার মতন ওষুধ দেওয়া মাছ বিক্রি করছে নাকি? না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। সন্ধে নেমে এলো এবং সবাই বাড়ি ফিরে গেল। জানো ঠাকুমা, আজ আমার মাছ বিক্রি করে অনেক লাভ হয়েছে। তাই নাকি দাদু ভাই? তা কত লাভ করেছো? এই দেখো, পুরো 3000 টাকা। তা এত লাভ করলি কি করে দাদু ভাই? আগের দিন আমার সাথে এক সাধু বাবার দেখা হয়েছিল। উনি আমাকে এক মন্ত্রপুত জল দিয়েছিলেন। সেটা আমি আমার মাছের ওপর ছড়িয়ে দিতেই মাছের সাইজ 3 গুণ হয়ে যায়। তাই আমি মাছ বিক্রি করে লাভ করতে পেরেছি। আর এইদিকে পিন্টু জানালার পাশ দিয়ে ঠাকুমার নাতির সব কথা শুনছিল। আচ্ছা বেটা রতন, তাহলে এই জন্যেই তুই আজ এত কম দামে সব মাছ বিক্রি করতে পেরেছিস। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই বলে রতন ও তার ঠাকুমা ঘুমিয়ে পড়ে। তারা ঘুমোতে না ঘুমোতেই পিন্টু লুকিয়ে লুকিয়ে এসে সেই মন্ত্রপুত জলটা চুরি করে নিয়ে চলে যায়। ঠাকুমা, ঠাকুমা, এ কি? আমার মন্ত্রপুত জল কোথায় গেল? কে নিল আমার মন্ত্রপুত জল? কি হয়েছে রে দাদু ভাই? দেখো না, কে আমার মন্ত্রপুত জল চুরি করে নিয়ে গেছে। এবার আর আমার মাছ বিক্রি হবে না। হে ওপরবালা, এরকম কেন আমার সাথেই হয়? আরে দাদু ভাই, তুই দুঃখ করিস না। ভগবান যা করেন মঙ্গলের জন্যেই করেন। তুই চিন্তা করিস না। তুই তোর মাছ নিয়ে বাজারে যা, দেখবি ওপরওয়ালা সব ঠিক করে দিয়েছে। রতন মন্ত্রপুত জল না দিয়েই গাড়ি নিয়ে রওনা দিল বাজারের দিকে। মদন, এই নে। এই জল তাড়াতাড়ি খদ্দের আসার আগে সব মাছের ওপর ছড়িয়ে দে, আর দেখ তারপর কি কামাল হয়। মদন সমস্ত মন্ত্রপুত জল মাছগুলোর ওপর ছিটিয়ে দেয় ও মাছগুলোর সাইজ বেড়ে 3 গুণ হয়ে যায়। আরে বাবু, এ তো কামাল হয়ে গেল। বললাম না কামাল হবে। আরে চলে আসুন গ্রামবাসীগণ, আর নিয়ে যান বড় বড় সাইজের মাছ, মাত্র 50 টাকা কেজি। রতন বাজারে এসে উপস্থিত, কিন্তু কোনো খরিদ্দার তার দোকানে আসে না। চলে যায় পিন্টুর দোকানে। পেন্টু, দে দেখি আমায় 1 কেজি মাছ। যেই না পিন্টু মাছ মেপে দিতে যায়, দেখে 1 কেজি মাছ দিতে গিয়ে তার দাড়িপাল্লা কিছুতেই নড়ে না। মাছের পর মাছ চাপিয়ে যায়, কিন্তু দাড়িপাল্লা একটুও নড়ে না। এটা দেখে তো গ্রামবাসীরা অবাক হয়ে যায়। এমন সময় পিন্টুর বাবা তাদের দোকানে এসে হাজির হয়। ও দেখে 1 কেজি মাছ দিতে পিন্টু হিমশিম খাচ্ছে, আর মাছের পর মাছ চাপালেও দাড়িপাল্লা নড়ছে না। রে মদন, কি হয়েছে? দোকানে এত হইচই কেন? দেখুন না বাবু, আজ সকালে পিন্টুবাবু একটা জল ওই মাছের গায়ে ছিটিয়ে দেয়। তারপর থেকে মাছ বিক্রি করতে চাইলে ওই মাছ আর দাড়িপাল্লায় মা পাই যাচ্ছে না। কি রে পিন্টু, মদন কি বলছে? হ্যাঁ বাবা, মদন ঠিকই বলেছে। আমি কাল রতনের বাড়ির থেকে ওই মন্ত্রপুত জল চুরি করে এনেছিলাম, আর তারপর ওই সব জল মাছের উপর ছিটিয়ে দিয়েছিলাম। আর এই ওষুধের শিশিগুলো দোকানে কেন পড়ে আছে? দেখুন না বাবু, ওই ওষুধগুলো দিয়েই তো পিন্টুবাবু মাছের সাইজগুলোর এত বড় বানাচ্ছিল, আর মাছ বিক্রি করে এত লাভও করতেছিল। ছি পিন্টু, ছি। তোকে আজ আমার ছেলে বলতে ঘেন্না করছে। তুই মানুষকে ওষুধ দেওয়া মাছ খাওয়াচ্ছিস, আর ওই রতনের সাথেও ঠকবাজি করেছিস। লোভে পড়ে তুই এতটা নিচে নেমেছিস। এমন সময় রতন এসে হাজির। না কর্তাবাবু, দোকান থেকে পেটুদাকে তাড়িয়ে দেবেন না। মানুষ মাত্রেই ভুল হয়, আর আমি বুঝতে পেরে গেছিলাম যখন পিন্টুদার মাছের ওজন বাড়ছিল না, কারণ
এই মন্ত্রপুত জল আমাকে সাধু বাবা দেবার সময় বলেছিলেন, একবারের বেশি এই জল মাছের ওপর ছড়ালে বিপরীত প্রতিক্রিয়া হবে, আর তাই হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও রতন, আমি লোভে পড়ে এমনটা করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আর আমি তোমায় কথা দিচ্ছি আমি আর কখনো এমন কাজ করব না। এরপর রতন পিন্টুকে ক্ষমা করে দেয় এবং তারপর থেকে তারা দুজনে মিলেই ভালোভাবে মাছের ব্যবসা করতে থাকে।